আমাদের জীবনটা কোনো সোজা রাস্তা নয়, বরং এটি একটি রোলার কোস্টারের রাইডের মতো। কখনো আমরা সাফল্যের চূড়ায় থাকি, আবার কখনো ব্যর্থতার গভীর গর্তে পড়ে যাই। কিন্তু খেয়াল করে দেখবে, একই বিপদে পড়ে কেউ ভেঙে চুরমার হয়ে যায়, আবার কেউ সেই একই বিপদকেই সিঁড়ি বানিয়ে ওপরে উঠে আসে। এই পার্থক্যের মূল কারণ হলো মানসিক শক্তি বা মেন্টাল টাফনেস। আজ আমরা আলোচনা করব কিভাবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা যায় এবং মানসিকভাবে শক্তিশালী হওয়ার সেই 5টি গোপন সূত্র যা তোমার জীবন বদলে দিতে পারে। কল্পনা করো, তুমি একটি বিশাল সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট নৌকায় বসে আছো। চারিদিকে আকাশ ছোঁয়া ঢেউ, মেঘের গর্জন আর প্রচণ্ড ঝড়। নৌকাটি যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। এই অবস্থায় তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া কী হবে? চিৎকার করা, ভয়ে কুঁকড়ে যাওয়া, নাকি হাল ছেড়ে দেওয়া? আমাদের জীবনটাও ঠিক এই সমুদ্রের মতো। মাঝে মধ্যেই এমন সব ঝড় আসে, হয়তো প্রিয় মানুষের মৃত্যু, আকস্মিক চাকরি হারানো, কারো চরম বিশ্বাসঘাতকতা, কিংবা এমন কোনো অপমান যা তোমার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়। এই চরম উত্তেজনার মুহূর্তে আমরা শান্ত থাকতে পারি না। আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমরা এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যা পরবর্তী জীবনে কেবল আফসোস আর অনুশোচনা বয়ে আনে। শান্ত থাকা কোনো দুর্বলতা নয়, এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যে ব্যক্তি ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসলে জীবনের আসল যোদ্ধা। আমরা কেন অশান্ত হই? কারণ আমরা বাস্তবতাকে অস্বীকার করি। যখন খারাপ কিছু ঘটে, আমাদের মন চিৎকার করে বলে, কেন আমার সাথেই এটা হলো? এটা হওয়া উচিত ছিল না। এই কেন এবং উচিত ছিল না, এই দুটো শব্দই আমাদের অশান্তির মূল কারণ। বাস্তবতা হলো, যা ঘটার তা ঘটে গেছে। তুমি চিৎকার করলে বা দেয়ালের মাথায় আঘাত করলে সময় পেছনে ফিরে যাবে না। শান্ত থাকার প্রথম পদক্ষেপ হলো মেনে নেওয়া বা অ্যাকসেপ্টেন্স। পরিস্থিতির ওপর তোমার নিয়ন্ত্রণ থাকুক বা না থাকুক, পরিস্থিতিটি যে ঘটেছে তা স্বীকার করে নেওয়াই হলো শান্তির প্রথম বিন্দু। তুমি যখন বলতে শুরু করবে, ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এখন এখান থেকে আমি কি করতে পারি, তখনই তোমার মস্তিষ্ক অস্থিরতা কমিয়ে সমাধানের দিকে হাঁটতে শুরু করবে। তুমি কি জানো আমাদের শরীরের রাগের বা ভয়ের আয়ু কতক্ষণ? নিউরোসায়েন্স বলছে মাত্র 90 সেকেন্ড। যখন আমাদের সাথে খারাপ কিছু ঘটে, তখন আমাদের নিউরনগুলো এক ধরনের রাসায়নিক হরমোন নিঃসরণ করে, যা আমাদের রক্তে 90 সেকেন্ড পর্যন্ত সক্রিয় থাকে। এই 1.5 মিনিট সময় আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ সার্ভাইভাল মোডে থাকে। আমরা যে ভুলগুলো করি, কাউকে গালাগাল দেওয়া, ফোন আছাড় দেওয়া বা কারো সাথে সম্পর্ক ছিন্ন করা, তা এই 90 সেকেন্ডের মধ্যেই ঘটে। কিন্তু যদি তুমি এই 90 সেকেন্ড নিজেকে স্থির রাখতে পারো, কোনো কথা না বলে শুধু গভীর শ্বাস নিতে পারো, তবে তোমার রক্ত থেকে সেই বিষাক্ত হরমোনটি ধুয়ে যাবে। তোমার যুক্তি এবং বিবেক আবার ফিরে আসবে। শান্ত থাকার শিল্প হলো এই 90 সেকেন্ডের সাথে যুদ্ধ করা। যখনই অনুভব করবে তোমার ভেতরে আগ্নেয়গিরি ফুটছে, সাথে সাথে সেই জায়গা থেকে সরে যাবে। এক গ্লাস জল খেতে পারো, মনে মনে বলতে পারো, আমি এখন কোনো কথা বলবো না, আমি 90 সেকেন্ড পর কথা বলবো। দেখবে পরিস্থিতি কত দ্রুত বদলে যাবে। আমরা পৃথিবীতে সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই আমাদের পার্টনার যেন আমাদের মনের মতো চলে, অফিসের বস যেন সবসময় হাসি মুখে থাকে, বাড়ির বড়রা যেন সবসময় আমাদের সাপোর্ট করে। যখনই এই নিয়ন্ত্রণগুলো ফুসকে যায়, তখনই আমাদের ভেতরে অশান্তি দানা বাঁধে। শান্ত থাকার জন্য তোমাকে সার্কেল অফ কন্ট্রোল বুঝতে হবে। তোমার হাতে কি আছে? তোমার হাতে আছে তোমার নিজের প্রতিক্রিয়া, তোমার পরিশ্রম, তোমার শব্দ এবং তোমার দৃষ্টিভঙ্গি। তোমার হাতে কি নেই? অন্যের ভাবনা, অন্যের আচরণ, ট্রাফিক জ্যাম, আবহাওয়া এবং অতীত। তুমি যখন অন্যের আচরণের জন্য নিজের দিনটি খারাপ করছো, তার মানে তুমি তোমার চাবিকাঠি অন্যকে দিয়ে রেখেছো। যে মানুষটি তোমাকে অপমান করলো, সে তো অপমান করে চলে গেল, কিন্তু তুমি সেই অপমানকে সারা দিন নিজের মাথায় বয়ে বেড়াচ্ছ কেন? শান্ত থাকার শিল্প হলো, যা তোমার হাতে নেই তাকে সসম্মানে মুক্তি দেওয়া। মানুষ যখন শান্ত থাকে, তার শ্বাস হয় গভীর এবং ধীর। আর যখন মানুষ ভীত বা রাগান্বিত থাকে, তখন তার শ্বাস হয় ছোট এবং দ্রুত। মজার ব্যাপার হলো, আমাদের শরীর যেমন মনকে নিয়ন্ত্রণ করে, আমাদের মনকেও শরীর দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। যখন তোমার চারপাশ প্রচণ্ড উত্তপ্ত, তখন নিজের শ্বাসকে ধীর করে দাও। 4 সেকেন্ড বুক ভরে শ্বাস নাও, 7 সেকেন্ড আটকে রাখো এবং 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে ছাড়ো। এটি তোমার মস্তিষ্ককে একটি সংকেত পাঠাবে যে সব কিছু ঠিক আছে, কোনো বিপদ নেই। পাশাপাশি নীরব থাকতে শেখো। নীরবতা মানে হেরে যাওয়া নয়, নীরবতা মানে হলো নিজের এনার্জি সঞ্চয় করা। অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে তুমি তোমার মানসিক শান্তি বিসর্জন দিচ্ছ। মনে রাখবে, গাধার সাথে বাঘের কোনো তর্ক হতে পারে না। তুমি যদি জানো তুমি ঠিক, তবে চিৎকার করে তা প্রমাণ করার দরকার নেই। সত্য সবসময় নিজের ভারেই দাঁড়িয়ে থাকে। শান্ত থাকার একটি চমৎকার টেকনিক হলো 10-10-10 রুল। যে সমস্যাটি নিয়ে তুমি এখন পাগল হয়ে যাচ্ছ, নিজেকে প্রশ্ন করো, এই সমস্যাটির গুরুত্ব কি 10 মিনিট পর থাকবে? হয়তো থাকবে। এই সমস্যাটির গুরুত্ব কি 10 মাস পর থাকবে? হয়তো থাকবে না। এই সমস্যাটির গুরুত্ব কি 10 বছর পর থাকবে? একেবারেই থাকবে না। আমরা জীবনে বড় ক্যানভাসটা দেখতে ভুলে যাই,
আজ যে ছোট বিবাদ বা ব্যর্থতা তোমাকে কাঁদিয়ে ছাড়ছে, 5 বছর পর তুমি এটা মনেও রাখবে না। তাহলে আজ কেন এই পরিস্থিতিটাকে নিজের শান্তি কেড়ে নেওয়ার জন্য সুযোগ দিচ্ছ? শান্ত থাকার শিল্প মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়। তুমি মানুষ, তোমার কষ্ট হবে, তোমার কান্না পাবে, কিন্তু সেই কান্নার মাঝেও যেন তোমার মেরুদণ্ড সোজা থাকে। কান্নার পর চোখ মুছে নিজেকে জিজ্ঞাসা করো, পরের ধাপটি কি? জীবনে বড় বড় আঘাত আসবে, প্রিয়জনদের বিচ্ছেদ আসবে, আর্থিক সংকট আসবে, কিন্তু মনে রাখবে তুমি আগে এর চেয়েও খারাপ সময় পার করে এসেছো। তুমি বেঁচে আছো, তুমি নিঃশ্বাস নিতে পারছো। তার মানে তোমার লড়াই করার ক্ষমতা এখনো শেষ হয়ে যায়নি। শান্ত থাকা মানে হলো নিজের ভেতরের সেই স্থির বিন্দুটিকে খুঁজে পাওয়া, যা কোনো ঝড়ে নড়ে না। শান্ত থাকা কোনো একদিনের অভ্যাস নয়, এটি একটি সাধনা। প্রতিদিন ছোট ছোট বিরক্তিকর পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার প্র্যাকটিস করো। যখন ইন্টারনেট স্লো কাজ করছে, যখন লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তখন রেগে না গিয়ে শান্ত থাকার চেষ্টা করো। এই ছোট জায়গাগুলোই একদিন তোমাকে বড় কোনো ঝড়ের সামনে হিমালয়ের মতো অটল থাকতে সাহায্য করবে। মনে রাখবে, আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখবে, তখন যেন তুমি এক অশান্ত মানুষের প্রতিচ্ছবি না দেখাও, বরং এমন একজনের প্রতিচ্ছবি দেখাও যার আত্মবিশ্বাস আর নীরবতা পুরো পৃথিবীকে জয় করার ক্ষমতা রাখে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার যাত্রায় আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আত্মসচেতনতা, অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস। এটি এমন একটি আয়না যেখানে তুমি তোমার বাইরের চেহারা নয়, বরং তোমার ভেতরের আসল রূপটি দেখতে পাও। আমরা সারাদিন বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকি, কে কি বলল, কার জীবনে কি ঘটছে, এসব খবর আমাদের নখদর্পণে। কিন্তু আশ্চর্যজনক সত্য হলো আমরা আমাদের নিজেদের মনের ভেতরের খবর সবচেয়ে কম রাখি। আত্মসচেতনতা হলো সেই ক্ষমতা যার মাধ্যমে তুমি বুঝতে পারো কেন তুমি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে একটি নির্দিষ্টভাবে আচরণ করছো। অধিকাংশ মানুষ তাদের আবেগের দাসে পরিণত হয়। কেউ কিছু বললে আমরা সাথে সাথে রেগে যাই, কারণ আমরা জানি না আমাদের ট্রিগার পয়েন্টগুলো কি। আত্মসচেতন মানুষ জানে তার দুর্বলতা কোথায়, সে জানে কোন কথাটি তাকে আঘাত করে এবং কেন করে। তুমি যখন নিজের আবেগের উৎস বুঝতে শুরু করবে, তখন সেই আবেগ আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করবে। মনোবিজ্ঞানে একটি কথা আছে, ইফ ইউ ক্যান নেম ইট ইউ ক্যান টেম ইট। অর্থাৎ তুমি যদি তোমার আবেগকে একটি নাম দিতে পারো, তবে তুমি তাকে বস মানাতে পারবে। ধরো তোমার খুব অস্থির লাগছে, আমরা সাধারণত বলি আমার ভালো লাগছে না, কিন্তু এই ভালো না লাগার পেছনে সুনির্দিষ্ট কারণ থাকে। নিজেকে প্রশ্ন করো, আমি কি এখন ঈর্ষান্বিত? আমি কি অনিরাপদ বোধ করছি? নাকি আমি প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে ভীত? যখন তুমি স্পষ্টভাবে বলতে পারবে আমি এখন ঈর্ষাবোধ করছি কারণ আমার বন্ধু আমার চেয়ে ভালো ফল করেছে, তখন তোমার মস্তিষ্ক সেই আবেগটিকে বিশ্লেষণ করা শুরু করে। এটি আর তোমার অবচেতন মনের অন্ধকারে আতঙ্ক সৃষ্টি করে না, বরং এটি একটি লজিক্যাল সমস্যায় পরিণত হয় যার সমাধান করা সম্ভব। বিখ্যাত মনোবিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কল বলেছিলেন, উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝখানে একটি ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটুকু হলো আমাদের স্বাধীনতা। আত্মসচেতনতা তোমাকে সেই ফাঁকা জায়গাটি ব্যবহার করতে শেখায়। কেউ তোমাকে অপমান করলো, সেটা হচ্ছে উদ্দীপনা, আর তুমি সাথে সাথে চিৎকার করে উঠলে, এটা প্রতিক্রিয়া। এখানে তুমি একজন রোবটের মতো কাজ করলে। কিন্তু যদি তুমি সচেতন হও, তবে অপমানের পর তুমি এক মুহূর্ত থামবে, নিজেকে বলবে ওর কথায় আমি কেন প্রভাবিত হচ্ছি, ওর বিচার কি আমার সত্য পরিচয়? এই যে কয়েক সেকেন্ডের সচেতনতা, এটি তোমাকে সাধারণ মানুষ থেকে মানসিকভাবে শক্তিশালী মানুষে রূপান্তর করবে। আমাদের মন আমাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। আত্মসচেতনতার মাধ্যমে আমাদের শিখতে হবে মনের সব কথাকে বিশ্বাস না করা। আমাদের মাথায় প্রায় এমন চিন্তা আসে, আমি অপদার্থ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, সবাই আমাকে ঘৃণা করে। একজন আত্মসচেতন মানুষ এই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করে। সে নিজেকে জিজ্ঞাসা করে, এই চিন্তার সপক্ষে কি কোনো বাস্তব প্রমাণ আছে, নাকি এটা কেবল আমার মনের কল্পনা? তুমি যখন নিজের চিন্তার বিচারক হতে শুরু করবে, তখন তোমার আত্মবিশ্বাস আর নড়বড়ে হবে না। প্রতিদিন অন্তত 10 মিনিট একা বসে নিজের দিনটিকে নিয়ে ভাবো, আজ কোথায় তোমার নিয়ন্ত্রণ হারিয়েছিলে, কোন মুহূর্তে তুমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলে, কেন হয়েছিলে। এই প্রতিদিনের বিশ্লেষণ তোমার মনের মানচিত্র তৈরি করে দেবে। তুমি বুঝতে পারবে কোন অভ্যাসগুলো তোমাকে শক্তিশালী করছে আর কোনগুলো তোমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আত্মসচেতনতা মানে নিজেকে দোষারোপ করা নয়, বরং নিজেকে বোঝা। তুমি যখন জানবে তুমি কে, তোমার শক্তি কোথায় আর তোমার সীমাবদ্ধতা কোথায়, তখন বাইরের কোনো সমস্যাই তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। নিজের উপর রাজত্ব করতে হলে আগে নিজের মনকে চিনতে শিখতে হবে। এটিই মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম এবং প্রধান গোপন সূত্র। মানসিকভাবে শক্তিশালী হওয়ার দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল রেজিলিয়েন্স বা প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতা। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে জীবনের কঠিন সময়গুলোকে কেবল সহ্য করা নয়, বরং সেগুলোকে ব্যবহার করে আরও শক্তিশালী হয়ে ওঠা যায়। প্রথমে আসি রেজিলিয়েন্স কি এবং এটি কেন প্রয়োজন।
রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা হলো এমন এক ক্ষমতা যা আমাদের ভেঙে পড়ার বদলে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তুমি কি কখনো রাবারের বল দেখেছো? একে যত জোরে মাটির দিকে আছাড় দেবে ততই উঁচুতে লাফিয়ে উঠবে। মানুষের জীবনটাও ঠিক তেমনই হওয়া উচিত। প্রতিকূলতা যখন আমাদের ওপর আছড়ে পড়ে তখন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত সেই আঘাতের শক্তিকে কাজে লাগিয়ে আরও ওপরে ওঠা। পৃথিবীর কোনো সফল মানুষের জীবনেই মসৃণ ছিল না। তাদের সাফল্যের রহস্য এটা নয় যে তাদের জীবনে সমস্যা আসেনি, বরং তাদের রহস্য হলো তারা প্রতিটি বাধাকে একটি শিক্ষা বা সুযোগ হিসাবে দেখেছেন। মানসিকভাবে দুর্বল মানুষরা সমস্যা দেখে আর্তনাদ করে, আর শক্তিশালী মানুষরা সেই সমস্যার উপর পা দিয়ে ওপরে উঠে আসে। যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের মন খুব সহজেই ভিকটিম মেন্টালিটি বা বলির পাঁঠা হওয়ার মানসিকতায় ডুবে যায়। আমরা ভাবতে শুরু করি সব খারাপ আমার সাথেই কেন হয়, বা ভাগ্য আমার সহায় নয় কেন। এই চিন্তা তোমাকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। রেজিলিয়েন্ট হওয়ার প্রথম শর্ত হলো এই ভিকটিম মেন্টালিটি ত্যাগ করা। এর বদলে নিজেকে জিজ্ঞাসা করো, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি। প্রতিকূলতা হলো জীবনের এক ধরনের কঠোর শিক্ষক। হয়তো তোমার ব্যবসায় ধস নেমেছে, এটি তোমাকে অর্থ ব্যবস্থাপনার নতুন শিক্ষা দিচ্ছে। হয়তো তোমার কোনো কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, এটি তোমাকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দিচ্ছে। যখনই তুমি দৃষ্টিভঙ্গি বদলে কেনর জায়গায় কিভাবে নিয়ে আসবে, তখনই প্রতিকূলতা সুযোগে পরিণত হবে। তুমি কি জানো ঝিনুকের ভেতরে মুক্তো কিভাবে তৈরি হয়? যখন ঝিনুকের নরম শরীরের ভেতরে কোনো বালির কণা বা ক্ষতিকর জীবাণু ঢুকে পড়ে এবং তাকে প্রচণ্ড যন্ত্রণা দেয়, তখন সেই যন্ত্রণা থেকে বাঁচতে ঝিনুক এক ধরনের প্রলেপ তৈরি করে। বছরের পর বছর সেই যন্ত্রণার ওপর প্রলেপ দিতে দিতেই তৈরি হয় মূল্যবান মুক্তো। আমাদের জীবনের দুঃখ, কষ্ট আর প্রতিকূলতাগুলো হলো সেই বালির কণা। তুমি যদি সেই কষ্টকে মেনে নিয়ে ধৈর্য আর সাহসের প্রলেপ দিতে পারো, তবে তোমার ব্যক্তিত্বেও এমন এক মুক্ত তৈরি হবে যার উজ্জ্বলতা পুরো পৃথিবী দেখবে। যন্ত্রণাকে ভয় পাবে না, বরং যন্ত্রণাকে তোমার পরিবর্তনের জ্বালানি হিসাবে ব্যবহার করো। প্রতিকূলতার সময় আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি কারণ আমরা এমন কিছু বদলাতে চাই যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। রেজিলিয়েন্ট মানুষরা খুব ভালো করে জানে যে সমুদ্রের ঢেউ থামানো তাদের কাজ নয়, বরং ঢেউয়ের ওপর দিয়ে নৌকা চালানোর কৌশল শেখাটাই তাদের কাজ। তোমার যদি চাকরি চলে যায়, তবে কোম্পানি কেন তোমাকে ছাঁটাই করলো তা নিয়ে কান্নাকাটি করা অর্থহীন। তোমার নিয়ন্ত্রণে কি আছে? তোমার স্কিল বাড়ানো, নতুন সিভি তৈরি করা এবং ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া। প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরের গোপন সূত্র হলো অপ্রয়োজনীয় বিলাপ বন্ধ করে কার্যকর পদক্ষেপে মনোযোগ দেওয়া। রেজিলিয়েন্স কোনো জন্মগত প্রতিভা নয়, এটি একটি পেশির মতো যা চর্চার মাধ্যমে শক্তিশালী হয়। ছোট ছোট সমস্যাগুলোকে হাসি মুখে গ্রহণ করতে শেখো। ধরো আজ বৃষ্টি হচ্ছে বলে তোমার একটি গুরুত্বপূর্ণ কাজ আটকে গেল। বিরক্ত না হয়ে ভাবো এই সময়টুকু তুমি অন্য কোনো সৃজনশীল কাজে লাগাতে পারো কিনা। ছোট ছোট বিষয়ে নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলে বড় কোনো দুর্যোগে তুমি অটল থাকতে পারবে। মনে রাখবে, অন্ধকার যত গভীর হয় সূর্য ওঠার সময় তত কাছে আসে। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা বিশ্বাস করে যে কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। আজকের এই প্রতিকূলতা তোমাকে আরও ধৈর্যশীল, আরও অভিজ্ঞ এবং আরও সাহসী করে তুলছে। 5 বছর পর যখন তুমি পেছন ফিরে তাকাবে, তখন দেখবে আজকের এই কঠিন সময়টি ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ মোড়, যা তোমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। প্রতিকূলতা তোমার জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের শুরু। তোমার জীবনের স্ক্রিপ্ট অন্য কাউকে লিখতে দেবে না। নিজের জীবনের ঝড়ে নিজেই দক্ষ নাবিক হয়ে ওঠো। যখন পৃথিবী বলবে হেরে যাও, তখন তোমার রেজিলিয়েন্স যেন চিৎকার করে বলে ওঠে, আরও একবার চেষ্টা করে দেখো। এভাবেই তুমি মানসিকভাবে এক অপরাজেয় মানুষে পরিণত হবে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার তৃতীয় সূত্রটি হলো আমাদের শরীরের সাথে মনের সেই গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্ককে বোঝা, যাকে আমরা বলি ফিজিক্যাল মেন্টাল কানেকশন। আমরা প্রায়ই মনকে শরীর থেকে আলাদা করে দেখি, কিন্তু সত্য হলো তোমার শরীর যদি ভেঙে পড়ে তবে তোমার মন কখনোই হিমালয়ের মতো অটল থাকতে পারবে না। আমাদের মস্তিষ্ক কোনো বায়বীয় বস্তু নয়, এটি শরীরেরই একটি অঙ্গ। আমরা যখন মানসিকভাবে ভেঙে পড়ি তখন আমাদের পিঠ কুঁকড়ে যায়, কণ্ঠস্বর নিচু হয়ে আসে এবং চোখের উজ্জ্বলতা হারিয়ে যায়। ঠিক একইভাবে তুমি যখন সচেতনভাবে তোমার শরীরের ভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করো, তবে তোমার মনও বদলে যেতে বাধ্য। বিজ্ঞান বলছে তুমি যদি মন খারাপের সময়ও জোর করে 2 মিনিট সোজা দাঁড়াও বা বড় বড় শ্বাস নাও, তবে তোমার মস্তিষ্কের কর্টিসল অর্থাৎ মানসিক চাপের যে হরমোনটি রয়েছে সেটা কমে যায় এবং টেস্টোস্টেরন এবং ডোপামিন বাড়াতে সাহায্য করে। অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে আগে তোমার শরীরের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। আমাদের নার্ভাস সিস্টেম সরাসরি আমাদের শ্বাসের সাথে যুক্ত। যখন আমরা রেগে যাই বা ভয় পাই, আমাদের শ্বাস ছোট এবং দ্রুত হয়ে যায়। এটি আমাদের মস্তিষ্ককে সংকেত দেয় যে আমরা কোনো বিপদে আছি। এই অবস্থায় শান্ত থাকা অসম্ভব। তুমি যখনই অনুভব করবে তোমার মাথা গরম হচ্ছে বা তুমি দুশ্চিন্তায় ডুবে যাচ্ছ, তখন বক্স ব্রিদিং করো, অর্থাৎ 4-7-8 টেকনিক। 4 সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নাও, 7 সেকেন্ড আটকে রাখো এবং 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এই 8 সেকেন্ড নিঃশ্বাস তোমার মস্তিষ্ককে একটি সেফটি সিগন্যাল পাঠায়। এটি কোনো ম্যাজিক নয়, এটি পিওর বায়োলজি। শরীর শান্ত হলে মন শান্ত হতে বাধ্য।
তুমি কি লক্ষ্য করেছো এক রাত ভালো ঘুম না হলে পরের দিন ছোট ছোট বিষয়েও তোমার মেজাজ খিটখিটে হয়ে যায়? ঘুমের অভাব আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের লজিক বা যুক্তি নিয়ন্ত্রণ করে, এই অংশটিকে দুর্বল করে দেয় এবং অ্যামিগডালা, যা আবেগ এবং ভয় নিয়ন্ত্রণ করে, সেই অংশটিকে অতি সক্রিয় করে তোলে। মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে কেবল ইচ্ছা শক্তি নয়, এটি মস্তিষ্কের রসায়ন। তুমি যদি নিয়মিত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম না নিশ্চিত করো, তবে তোমার মন কখনোই প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা পাবে না। ঘুম হলো মনের সার্ভিসিং টাইম। এই সময়েই মস্তিষ্ক সারা দিনের অপ্রয়োজনীয় বিষাক্ত স্মৃতি মুছে ফেলে আমাদের নতুন করে লড়াই করার শক্তি দেয়। আধুনিক বিজ্ঞান বলছে আমাদের পেট বা অন্ত্র হলো আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। আমাদের শরীরে আনন্দের হরমোন সেরোটোনিনের প্রায় 90% উৎপাদিত হয় আমাদের পাকস্থলীতে। তুমি যদি অতিরিক্ত চিনিযুক্ত খাবার, জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার খাও, তবে তোমার অন্ত্রে প্রদাহ তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে তোমার মেজাজ এবং চিন্তার উপর। মানসিকভাবে শক্ত হতে চাইলে তোমার ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ে সচেতন হতে হবে। প্রচুর জল পান করা এবং প্রাকৃতিক খাবার গ্রহণ করা তোমার মানসিক স্থিতিশীলতাকে বজায় রাখতে সাহায্য করে। শরীর যখন সুস্থ থাকে তখন মন অনেক বেশি সৃজনশীল এবং ধৈর্যশীল হয়। ব্যায়াম মানে কেবল মাসেল বানানো নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে সস্তা এবং কার্যকর ওষুধ। তুমি যখন দৌড়াও বা ঘাম ঝরাও, তখন তোমার মস্তিষ্ক থেকে এন্ডোরফিন নিঃসৃত হয়, যাকে বলা হয় ফিল গুড হরমোন। এটি প্রাকৃতিকভাবে দুশ্চিন্তা এবং বিষণ্ণতা কমায়। মানসিকভাবে শক্তিশালী মানুষরা অলস হয় না। তারা জানে যে যখন মন ভারাক্রান্ত থাকে, তখন বিছানায় শুয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করলে বা শরীরচর্চা করলে মন দ্রুত হালকা হয়। শারীরিক শ্রম তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, যা তোমাকে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সাহস যোগায়। আমরা যখনই দুশ্চিন্তা করি, আমরা হয় অতীতে থাকি নয়তো ভবিষ্যতে, কিন্তু তোমার শরীর সবসময় বর্তমান মুহূর্তে থাকে। তোমার পায়ের তলার মাটি স্পর্শ অনুভব করা, হাতের আঙুলের নড়াচড়া খেয়াল করা, এই ছোট ছোট শারীরিক সচেতনতা তোমাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। একে বলা হয় গ্রাউন্ডিং। যখনই মন অস্থির হবে, শরীরের 5টি ইন্দ্রিয় ব্যবহার করে বর্তমানে ফিরে আসতে হবে। এটি তোমাকে তাৎক্ষণিক মানসিক স্থিরতা দেবে। তোমার শরীর হলো সেই বাহন যা তোমার মনকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। বাহন যদি দুর্বল হয়, তবে চালক যতই দক্ষ হোক না কেন, গন্তব্যে পৌঁছানো কঠিন হবে। তাই মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য শরীরকে অবহেলা করবে না। প্রতিদিন নিজের শরীরকে একটু করে সময় দাও, যত্ন নাও। মনে রাখবে, একটি সুস্থ শরীরে একটি অপরাজেয় মনের জন্ম দিতে পারে। তোমার শরীর যখন তোমার নিয়ন্ত্রণে থাকবে, তখন তোমার মন পৃথিবীর যে কোনো ঝড়ের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে। মানসিকভাবে শক্তিশালী হওয়ার চতুর্থ এবং বাস্তবসম্মত একটি সূত্র হলো সীমানা নির্ধারণ, অর্থাৎ সেটিং বাউন্ডারিজ। আমরা অনেক সময় মনে করি সবাইকে খুশি রাখা বা সবার জন্য সব আবদার পূরণ করা এটাই হলো মহত্ব, কিন্তু এই ভুল ধারণাটি আমাদের মানসিক শক্তি ভেতরে ভেতরে শেষ করে দেয়। সীমানা কেন জরুরি? কল্পনা করো একটি সুন্দর বাগানের কথা। সেই বাগানে যদি কোনো বেড়া বা সীমানা না থাকে, তবে গবাদি পশু থেকে শুরু করে যে কোনো মানুষ যখন তখন ঢুকে তোমার প্রিয় গাছগুলোকে নষ্ট করে দেবে। আমাদের জীবনটাও ঠিক সেই বাগানের মতো। তুমি যদি তোমার সময়, শক্তি এবং সম্মানের চারিদিকে সচেতনভাবে কোনো সীমানা না টানো, তবে মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে এবং তোমার মানসিক শান্তি পদদলিত করবে। সীমানা নির্ধারণ করা মানে নিজেকে একা করে ফেলা নয়, বরং তুমি কোন বিষয়গুলোকে তোমার জীবনে অনুমতি দেবে আর কোনগুলিকে দেবে না তা স্পষ্ট করা। এটি তোমার আত্মসম্মানের একটা বহিঃপ্রকাশ। আমরা অনেক সময় অনিচ্ছা থাকা সত্ত্বেও কাউকে হ্যাঁ বলি, শুধুমাত্র এই ভয়ে যে সে কি মনে করবে বা পাছে সে আমাকে খারাপ ভাবে। এই যে অন্যকে খুশি করার প্রবণতা, এটি মানসিক শক্তির সবচেয়ে বড় শত্রু। তুমি যখন অন্যকে হ্যাঁ বলছো অথচ তোমার মন চিৎকার করে না বলছে, তখন আসলে তুমি নিজের ওপর অবিচার করছো। প্রতিবার এমন অনিচ্ছাকৃত হ্যাঁ বলার মাধ্যমে তুমি নিজের মানসিক শক্তিকে একটু একটু করে ক্ষয় করছো। মনে রাখবে, যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে তারা তোমার সীমানাকে সম্মান করবে, আর যারা কেবল তোমাকে ব্যবহার করতে চায় তারাই তোমার না শুনে রেগে যাবে। তাই কে রাগ করলো আর কে থাকলো তা দিয়েই বোঝা যায় তোমার জীবনে কারা থাকার যোগ্য। মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তোমার আশেপাশে কারা আছে তা খেয়াল করা খুব জরুরি। কিছু মানুষ থাকে যারা তোমার থেকে শক্তি শুষে নেয়। তারা সবসময় অভিযোগ করে, তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে এবং তোমার সাফল্যে ঈর্ষা করে। তোমার সীমানা নির্ধারণের অংশ হিসাবে এই ধরনের মানুষদের চিহ্নিত করো। তাদের সাথে তর্কে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবে না, বরং নীরবে তাদের সাথে কথা বলা কমিয়ে দাও। তুমি সবার বন্ধু হতে পারবে না, আর সেটার প্রয়োজনও নেই। তোমার জীবন থেকে আবর্জনা পরিষ্কার না করলে সেখানে নতুন কোনো ইতিবাচক চিন্তার জন্ম হবে না। মানসিকভাবে শক্তিশালী হওয়ার চূড়ান্ত এবং পঞ্চম সূত্রটি হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ধৈর্য। আমরা এমন এক যুগে বাস করি যেখানে সবাই ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ফলাফল চায়, কিন্তু সত্যিকারের মানসিক শক্তি কোনো শর্টকাট পথে আসে না। আজকের পৃথিবীতে আমরা 2 মিনিটে নুডলস, 1 ক্লিকে কেনাকাটা আর কয়েক সেকেন্ডের ভিডিওতে বিনোদন পেতে অভ্যস্ত। এই ইনস্ট্যান্ট সংস্কৃতি আমাদের ভেতর থেকে একটি জিনিস কেড়ে নিয়েছে, তা হলো ধৈর্য। যখনই আমাদের জীবনে কোনো সমস্যা আসে বা কোনো লক্ষ্য অর্জনে দেরি দেখি, তখনই আমরা হতাশ হয়ে পড়ি। মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে
কোনো কিছু তৈরি হতে সময় লাগে। একটি বট গাছ যেমন একদিনে বিশাল ছায়া দিতে পারে না, তেমনি আমাদের চরিত্র এবং সাফল্য একদিনে তৈরি হবে না। শক্তিশালী হওয়ার অর্থ হলো আজকের কষ্টের বিনিময়ে ভবিষ্যতের বড় কোনো অর্জনের জন্য অপেক্ষা করতে পারা। তোমার যদি একটি সুদূর প্রসারী লক্ষ্য থাকে, তবে ছোটখাটো সমস্যা তোমাকে কাবু করতে পারবে না। যখন সমুদ্রের নাবিক জানে সে কোন বন্দরে যাচ্ছে, তখন কোনো ঝড়ই তাকে দিগ্ভ্রান্ত করতে পারে না। তোমার জীবনের কেনটা খুঁজে বের করো। কেন তুমি মানসিকভাবে শক্তিশালী হতে চাও? কেন তুমি সফল হতে চাও? যখন তোমার এই লক্ষ্য বা ভিশন পরিষ্কার থাকবে, তখন বর্তমানের অপমান, ব্যর্থতা বা একাকিত্ব তোমার কাছে তুচ্ছ মনে হবে। তুমি তখন ছোটখাটো ঝগড়া বা সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ে নিজের শক্তি নষ্ট করবে না, কারণ তোমার লক্ষ্য অনেক বড়। অনেকে মনে করে ধৈর্য ধরা মানে হলো হাত গুটিয়ে বসে থাকা, কিন্তু প্রকৃত ধৈর্য হলো ফলাফলের উপর নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও নিজের কাজ করে যাওয়া। এটি একটি সক্রিয় প্রক্রিয়া। একজন কৃষক যেমন বীজ বপন করার পর প্রতিদিন জল দেয় এবং আগাছা পরিষ্কার করে, অথচ সে জানে ফসল আসতে কয়েক মাস সময় লাগবে। ঠিক তেমনি তোমাকেও তোমার অভ্যাসের উপর কাজ করে যেতে হবে। প্রতিদিন 10 মিনিট ধ্যান করা, প্রতিদিন বই পড়া বা প্রতিদিন নিজের মেজাজ নিয়ন্ত্রণ করার এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন পাহাড়ে পরিণত হবে। ধৈর্য হলো সেই সেতু যা তোমার বর্তমান অবস্থাকে তোমার স্বপ্নের সাথে যুক্ত করে। এই যাত্রায় তুমি অনেকবার পড়ে যাবে। হয়তো তুমি সিদ্ধান্ত নিয়েছো আজ রাগ করবে না, কিন্তু পরিস্থিতির চাপে তুমি আবার চিৎকার করে উঠলে। এই অবস্থায় মানসিকভাবে দুর্বল মানুষরা হাল ছেড়ে দেয়, কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষরা নিজেকে ক্ষমা করতে জানে। তারা জানে যে পরিবর্তন একটি সরল রেখা নয়, এটি উত্থান এবং পতনের একটি পথ। একদিন ভুল হয়েছে মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে। পরের দিন আবার নতুন করে শুরু করার সাহস রাখাই হলো আসল শক্তি। নিজের প্রতি দয়ালু হও। তুমি রোবট নও, তুমি মানুষ। তোমার বিবর্তন হতে সময় লাগবে, আর সেই সময়টুকু নিজেকে দেওয়াই হলো ধৈর্য। বন্ধুরা, আজ তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার এবং মানসিকভাবে শক্তিশালী হওয়ার 5টি গোপন সূত্র নিয়ে আলোচনা করলাম। প্রথমত হচ্ছে আত্মসচেতনতা। 2 নম্বর, প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর। 3 নম্বর, শরীর এবং মনের সংযোগ। 4 নম্বর, সীমানা নির্ধারণ। এবং 5 নম্বর, দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ধৈর্য। এই সূত্রগুলোকে কেবল শোনার জন্য নয়, এগুলো প্রতিদিন জীবনে প্রয়োগ করার জন্য। মনে রাখবে, মানসিকভাবে শক্তিশালী হওয়া কোনো গন্তব্য নয়, এটি একটি অবিরাম যাত্রা। পৃথিবী তোমাকে ভেঙে ফেলতে চাইবে, পরিস্থিতি তোমাকে নুইয়ে ফেলতে চাইবে, কিন্তু তোমার ভেতরের সেই শান্ত এবং অটল মানুষটি যেন সবসময় বলে ওঠে, আমি হার মানার জন্য জন্মাইনি। নিজের ওপর কাজ করো, নিজের প্রতি বিশ্বাস রাখো। একদিন তুমি নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, যারা এই মুহূর্তে হয়তো মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকো, শক্তিশালী থাকো।